বন্দে পুরুষোত্তমাম। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 30শে চৈত্র বুধবার 1350, ইংরেজি 12/4/1944। সম্প্রতি 24তম ঋত্বিক অধিবেশন শেষ হয়েছে। এখনও কর্মীদের মধ্যে অনেকেই উপস্থিত আছেন। সকালে শ্রী শ্রী ঠাকুর আশ্রম প্রাঙ্গণে একখানি বেঞ্চিতে এসে বসেছেন। মুখে তার শুভ্র হাসিটি লেগেই আছে। বহু দাদা ও বউ মায়েরা তাকে ঘিরে আনন্দের মধুচক্র রচনা করেছেন। নানা বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং শ্রী শ্রী ঠাকুরের অমীয় মধুর বাক্যলাপে সকলেরই অন্তরে এক নবীন ভাবরসে উজ্জীবিত হয়ে উঠেছে। বিপিনদা সেন কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন, অনেক সময় খুব ভালো যাজন সত্ত্বেও মানুষের দীক্ষা নেয় না কেন? শেষে ঠাকুর, মানুষের ভিতর ক্ষুধাটা জাগা চায়, তা না হলে কি শুধু যাজন শুনে দীক্ষা নেয়? অবশ্য যে যাজন সৎ গুরু গ্রহণের আগ্রহ জাগিয়ে দিতে পারে তাই প্রকৃত যাজন। শুধু জ্ঞান থাকলে হয় না, তবে ভাব চাই, চরিত্র চাই, ইষ্টে অ্যাক্টিভ, চার্মড, সক্রিয়, মুগ্ধ থাকা চাই, উন্মাদনা চাই। নিজের সত্তা ইষ্টানুরঞ্জনায় রঞ্জিত হলেই অন্যের সত্তাকে রঞ্জিত করে তোলা যায়। অনেক সময় সুপারফাইন অতি তীক্ষ্ণ যাজনে দীক্ষা হয় না, কিন্তু মিঠো যাজনে দীক্ষা হয়, কারণ তার ভিতর প্রাণের স্পর্শ থাকে। আবার সবাই যে দীক্ষা নেবে তার কোনো মানে নেই। আপনাদের যাজনে যদি মাতৃভক্তি, পিতৃভক্তি, স্বামী ভক্তি, শিক্ষক ও গুরুজনের প্রতি ভক্তি চালিয়ে যায়, তাতেও উপকার হবে, তবে সেগুলিও সার্থক হওয়া চাই ইষ্টে। জিতেন্দ্র রায়, আপনি তো এত বলেন, কিন্তু লোকের মাথায় তো ঢোকে না। শেষে ঠাকুর সহস্যে আগে নিজেদের মাথায় ভালো করে ঢুকেছে কিনা সেইটি ভেবে দেখতে হয়। মাথায় ঢোকাবার পরক হলো তদনুযায়ী কর্মব্যাপৃতি। প্রত্যেকের নিজের মতো করে করা লাগে। করাটা যদি আমার হতো তাহলে তো কথা ছিল না, কিন্তু করাটা যে আপনাদের। একটি দাদা একজন ব্যক্তিকে বিরুদ্ধে অভিযোগ জানালেন যে তিনি তার কাছে নিজের কতকগুলি চারিত্রিক দুর্বলতার কথা জ্ঞাপন করেন, কিন্তু পরে ওই ঋত্বিকের সঙ্গে তার মনোমালিন্য হওয়ায় তিনি ওই সব গোপন কথা যাকে তাকে বলে বেড়ান এবং এতে তার মান মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। শ্রী ঠাকুর ক্ষোভের সঙ্গে, এমনতর যদি হয়ে থাকে সে খুব খারাপ কথা। এতে তোমার ক্ষতি যতটুকু হোক বা না হোক, তার ক্ষতিই হবে বেশি। এমনতর করা এক ধরনের বিশ্বাসঘাতকতা। এতে নিজেই যে ঋত্বিক হিসেবে মর্যাদা হারাবে। মানুষের ন্যস্ত বিশ্বাস নষ্ট করলে চরিত্রের কোনো দাম থাকে না। আমি ভাবি ঋত্বিক হবে মানুষের সহায় সম্পদ ও দুর্গস্বরূপ। সে যদি এমন পাতলা মানুষ হয় তাহলে তো বড় বিপদের কথা। ঋত্বিকে কেন কারো এরকম করা উচিত নয়, তবে কারো কারো বুদ্ধি বিবেচনা তুখুর নয়। কোথাও কোনো কথা বলা উচিত বা উচিত নয় তা ঠিক পায় না, হিসাব না করেই কথা বলে, সেটাও খারাপ এবং তার ফলও খারাপ হয়। কিন্তু এমনতর বলার পিছনে কোনো খারাপ মতলব থাকে না। যার সম্বন্ধে বলছি সেও এমনতরভাবে বলে থাকতে পারে। মোকাবিলায় মিলালে ঠিক পাওয়া যায় আদত ব্যাপারটা কি। অনেকে পারস্পরিক শত্রুতা ও অমিল বাড়াবার জন্য একজনের কথা আর একজনের কাছে অতিরঞ্জিত ও বিকৃত করে বলে। সেসব কথা কান কথার উপর নির্ভর করে বন্ধু বিচ্ছেদ হতে দিতে নেই। দুষ্ট লোকের কথায় বিভ্রান্ত হয়ে কাউকে ভুল না বোঝো বা কারো উপর অবিচার না করো, সেদিকে লক্ষ্য রাখতে হয়। কোনো ব্যাপার শুনে তৎক্ষণাৎ একটা সিদ্ধান্ত করে নেবে না। আগে সত্য নির্ধারণ করতে চেষ্টা করবে, ভাববে যার বিরুদ্ধে শুনছো তার সপক্ষে কী কী ভাববার আছে। দাদাটি বললেন, আমার যদি কোনো জিনিস প্রত্যক্ষ জানার মধ্যে থাকে সেখানে তো মোকাবিলা করার কিছু থাকে না। শেষে ঠাকুর, প্রত্যক্ষ কিছু দেখলেও তার উদ্দেশ্য ও কারণ না জানলে সে সম্বন্ধে কিছু বোঝা যায় না। একজনকে হয়তো দেখলে যে সে একজন মাতালের সঙ্গে খুব
অন্তরঙ্গভাবে মেলামেশা করে তা দেখে লোকটা সম্বন্ধে তুমি যদি ধারণা করে বসো যে মাতালের সঙ্গে যখন অত খাতির, তাহলে তারও বোধহয় নেশা করার অভ্যাস আছে, তাহলে সেটা কি সব ক্ষেত্রে ঠিক হবে? হয়তো দেখা যাবে লোকটা সৎ প্রকৃতির এবং মাতালের সঙ্গে মিশিয়ে তাকে শুধরাবার জন্য তাই চিন্তা ও বিচার করে না দেখলে ঠকতে হয়। দাদাটি বললেন, তবে আমি আপনার কাছে যে কথা বললাম সেই সম্বন্ধে আমি ভালো করে খোঁজ নিয়েছি, কেবল মোকাবেলাটা করিনি। তিক্ততার সৃষ্টি হবে এই ভয়ে। যাদের কাছে তিনি বলেছেন তেমন দু একজনও এখানে উপস্থিত আছেন, আপনি চাইলে আপনার সামনেও মোকাবেলা হতে পারে। সিসি ঠাকুর, আচ্ছা আমি আগে ওর কাছে শুনি, দরকার হলে তোদেরও ডাকবো বনে। ও কি এখন আছে তার কাছে? দাদাটি বললেন, না, তিনি পাবনা শহরে গেছেন। সিসি ঠাকুর, আমি যদি ভুলে যাই আমাকে পরে মনে করিয়ে দিস। খগেনদা মৌলিক, আমার শরীরটা মাঝে মাঝে খুব রুক্ষ মনে হয়। সিসি ঠাকুর, কেন রে, পায়খানা পরিষ্কার হয়তো? খগেনদা, তা তেমন ভালো হয় না। সিসি ঠাকুর, গুড় দিয়ে তেঁতুলের শরবত ও খাবার পাতে ঘোল খেলে দেখতে পারিস। টাটকা শাক পাতা ও ফল খাবি। খুব ভালো করে তেল মেখে স্নান করবি, আর মেজাজ রুক্ষ করবি না, ওতেও শরীর রুক্ষ হয়। নগেন বলে একটা ক্লাসের ছাত্র বলল, ঠাকুর, আমি পরের বাড়িতে থেকে পড়ি, সেখানে আমার নানা রকম কাজ করতে হয়, ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতে হয়, সেজন্য পড়াশোনা ভালো করে করতে পারে না। শ্রী শ্রী ঠাকুর, চাপের মধ্যে থেকে আগ্রহ সহকারে যতটুকু করা যায় তাতেও কাজ হয়। কাজ কাম সেরে রাত্রিবেলায় নিরিবিলিতে ভালো করে পড়বি, শরীরটা ঠিক থাকলে খাটায় লোকসান নেই। পড়ানোতে কিন্তু নিজের পড়াও ভালো হয়, আর অসুবিধার ভিতর দিয়ে মানুষ হলে তাতে কিন্তু নিজের ক্ষমতা বেড়ে যায়। কত ছেলে আছে নিজের কাপড়খানা কাচতে পারে না, এক গ্লাস জলও ভরে খেতে পারে না, মশারিটা টানাতে পারে না, সব ব্যাপারে অপরের উপর নির্ভরশীল হয়ে থাকে। এটা কিন্তু ভালো নয়। যে অপরের সেবা যত কম নিয়ে পারে এবং অপরকে যত বেশি সেবা দিতে পারে, সে তত সুস্থ সবল কর্মঠ ও সুখী হতে পারে। আত্মনির্ভরশীলতা ও সেবা বুদ্ধি থাকলে মানুষের অর্জন পটুতাও বেড়ে যায়, বেশি দিন তাকে মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। তুমি যে অবস্থার মধ্যে পড়েছ, এক দিক দিয়ে এটা তোমার বড় হবার পক্ষে একটা মস্ত সুযোগ। তুমি বুঝি তাদের জন্য যতটুকু করতে পারো করবে। অনিচ্ছা সহকারে বাধ্য হয়ে করা আর ইচ্ছা ও আগ্রহ সহকারে করা, এই দুরকম করার মধ্যে অনেকখানি তফাৎ আছে। সেবার ভিতর দিয়ে সে বাড়ির প্রত্যেকের অন্তর জয় করে ফেলা চায়। হ্যাঁ, তখন দেখবা তারাই তোমার পড়াশোনার সুযোগ করে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠবে। নগেন, পরের বাড়িতে থেকে কষ্ট করে পড়ার মধ্যে বড় হবার সুযোগ কোথায়? এতে তো কেবল বাধা। আমার সব সময় মনে হয় আমার বাবা গরিব, তাই আমার এত কষ্ট করে পড়তে হয়। শেষে ঠাকুর, তোমার বাবা গরিবই এবং তোমাকে কষ্ট করে পড়তে হয়, এ দুই হয়তো ঠিক, কিন্তু এই বাধাকে অতিক্রম করে যদি কৃতকার্য হতে পারো, দেখবে তার ভিতর দিয়ে কতখানি অভিজ্ঞতা ও আত্মপ্রসাদ লাভ হয়। পরকে আপন করা শিক্ষার একটা বিশেষ অঙ্গ। সে শিক্ষা তুমি সহজে আয়ত্ত করতে পারো। কষ্টের ভিতর দিয়ে মানুষ হলে তোমার আত্মবিশ্বাস ও মনের জোর বেড়ে যাবে। এইসব সৎ গুণ থাকলে তার কি কখনো আটকায় নাকি? আর উপকারীর উপকার কখনো ভুলবা না। তার জন্য যতখানি পারো বা বরাবর করে যাবা। বড় হবার পথ তোমার সামনেই খোলাই আছে। এখন তোমার মর্জি হলেই হয়। পরম পিতার অঢেল আশীর্বাদ তোমার পরকে ইষ্টদা ভট্টাচার্য এসে জিজ্ঞাসা করলেন, বহু দূরের কোনো জায়গায় থেকে যদি কেউ দীক্ষা নিতে চায়, সেখানে ধারে কাছে কোনো ঋত্বিক নেই, সেখানে কি করা যায়? শ্রী ঠাকুর, এখানে এসে নিতে পারে বা কোনো ঋত্বিক সেখানে যে দীক্ষা দিতে পারে। কৃষ্ণদা, তেমনতর সুবিধা না হলে? শ্রী ঠাকুর, খুব যদি আগ্রহ থাকে
এবং দীক্ষা প্রার্থনা জানিয়ে যদি চিঠি লেখে তবে থ্রু করেসপন্ডেন্স চিঠির মাধ্যমে ইনিশিয়েশন দীক্ষা দেওয়া যায়। এরপর খ্রিস্টদা চলে গেলেন। এরপর খ্রিস্টান চলে গেলেন। দীক্ষিতের সংখ্যা কীভাবে বৃদ্ধি পায় সেই সম্পর্কে শ্রী ঠাকুর নিজে থেকে বলতে লাগলেন। দীক্ষার সময় যে সংকল্প বাক্য গ্রহণ করে সেই কথা অনেকেই স্মরণ থাকে না। না থাকলে কিন্তু যাজন না করেই পারে না। আর যত বেশি লোক যাজনমুখর হয়ে ওঠে ততই কিন্তু দীক্ষিতের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দীক্ষিতের সংখ্যা বাড়ালে তাদের যেমন কল্যাণ, নিজেদেরও তেমনি কল্যাণ, দেশেরও তেমনি কল্যাণ। মানুষের মধ্যে ফিলিং পারস্পরিকতা বেড়েই চলে। কারণ পরিবেশে যদি ইষ্টমুখী হয়ে ওঠে তাহলে নিজেদেরও ইষ্টপথে চলার পক্ষে সুবিধা হয়। তোমরা যদি সৎ হও তোমাদের সৎ সঙ্গগুণে লোকে যেমন উপকৃত হবে, লোকে যদি সৎ হয় তাদের সঙ্গগুণে তোমরাও তেমনি উপকৃত হবে। ফরিদপুরের একজন ব্যবসায়ী দাদা বললেন, আমার দোকানে একজন কর্মচারী রেখেছিলাম, সে ৫০০ টাকার উপর নিয়ে পালিয়েছে। এখন আর তার কোনো সন্ধান পাচ্ছি না। তার বাড়ির ঠিকানাও জানি না যে সন্ধান করব। সৎসঙ্গী বলে বিশ্বাসও করে রেখেছিলাম, কিন্তু ফল হলো উল্টো। শশী ঠাকুর, তুমি একটা ব্যবসাদার মানুষ, তোমার মুখে এ কথা শোভা পায় না। একটা লোক রাখতে গেলে দেখে শুনে রাখবে তো। সৎসঙ্গী হোক আর যেই হোক, অজ্ঞাত কুলশীল অর্থাৎ যার সম্বন্ধে তুমি ভালো করে জানো না তেমন কোনো লোককে পয়সাকড়ি সংক্রান্ত কাজে বহাল রাখতে খুবই হিসাব করে দেখতে হয়। আর তেমন লোক রাখলেও সবসময় কড়া নজর রাখা লাগে যাতে ফাঁকি দেবার সুযোগ না পায়। কর্মচারী যতই বিশ্বস্ত হোক, নিজের তদবির তদারকে কখনো ঢিল দিতে নেই। নিজে যা করবার তা নিজে করবে, দেখাশোনা যতখানি করা দরকার তাতে কোনো ত্রুটি রাখবে না। যাই হোক, এরপর থেকে খুব হুঁশিয়ার হবে যাতে এমনটা না ঘটতে পারে। তার বাড়ি ঘরের ঠিকানা তোমার আগেই জানা উচিত ছিল এবং তাও খোঁজখবর নিয়ে মিলিয়ে দেখা লাগতো ঠিক কিনা। উক্ত দাদা নিজে যতই দেখাশোনা করা যাক, কর্মচারী যদি বিশ্বস্ত না হয় তাকে রাখাই বিপজ্জনক। এরপরে লোক রাখতে গেলে কিভাবে রাখবো? শশী ঠাকুর নিজের জানাশোনার মধ্যে ধারে কাছের এমন কোনো লোককে রাখা ভালো যার বংশটা ভালো, প্রকৃতিটা সৎ এবং যার তোমার কাছে কিছুটা বাধ্যবাধকতা আছে। দীনবন্ধু পাল খুঁটিনাটি নানা অসুবিধার কথা বলছিলেন। শ্রী ঠাকুর, সুবিধার লোপ করা ভালো না, অসুবিধাকেই সুবিধা করে নিতে হয়। অসুবিধা একদম না থাকলে মানুষের প্রচেষ্টা কমে যায়, তাতে মানুষ জড়ো হয়ে যায়, তার ফল ভালো হয় না। তাই বলে বেফাঁসা চলনে চলে অকারণ অসুবিধার আমদানি করা ভালো না। বাসা বাড়ার পথে কিছু কিছু অসুবিধা যদি থাকে এবং সঙ্গে সঙ্গে সেগুলি জয় করার চেষ্টা যদি থাকে তাহলে স্বচ্ছতা বজায় থাকে। কোনো মানুষকে যখন দেখি সে নিশ্চিষ্ট আরামের মধ্যে আছে তখনই মনে হয় তার লাভের চাইতে ক্ষতি বেশি হচ্ছে। অবশ্য এই রকমটাই বেশিরভাগ মানুষ পছন্দ করে। ইষ্টার্থী কঠোর প্রচেষ্টায় যারা আরাম পায় তারাই ভাগ্যবান। পৃথিবীতে শরীর সুস্থ রেখে নিজেকে যতখানি খাটিয়ে নেওয়া যায় সেই তো ভালো। চিরপ্রীতি যদি থাকে, সেবা বুভুক্ষা যদি থাকে তাহলে কি কারো অলসে থাকার উপায় আছে? তার যে অপরের জন্য করেই আনন্দ না করতে পারলেই অস্বস্তি। তরুলো তরুলোকাঙ্কদা চক্রবর্তী, আপনি যে পরোপকার প্রবৃত্তির কথা বলেন, এটা কি মানুষের জন্মগত সংস্কার হিসেবে থাকে, না যে কোনো মানুষের ভিতর সঞ্চারিত করা যায়? শ্রী শ্রী ঠাকুর, কারো কারো জন্মগত সংস্কার থাকে, আবার বাইরে থেকেও এটা সঞ্চারিত করা যায়। মানুষ মেকানিক্যালি যান্ত্রিকভাবেও যদি পরের ভালো করে তাহলে তার ভিতর দিয়ে একটা বিমল আনন্দ ভোগ করে। এই আনন্দই তাকে ওই কাজে প্রবৃত্ত করে। পরোপকার প্রবৃত্তির উদ্বোধন যাতে হয় তেমনতর আচরণ ও ভাব সমন্বিত যাজনও লাগে। একটা মানুষ অর্জনমুখ হোক, ক্ষতি নাই।
অজমূর্খ হোক ক্ষতি নাই, কিন্তু তার মধ্যে যদি অনুসন্ধিৎসু ইষ্টপ্রাণ সেবা বুদ্ধি ঢুকিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন তার জন্য আর ভাবতে হবে না। সে একভাবে না একভাবে ফুটে উঠবেই। ঋত্বিক ও শিক্ষকদের মধ্যে এই স্বভাব যদি থাকে, তাহলে যে লোকের কত উপকার হয় তা বলে শেষ করা যায় না। আপনারা নিজেরা এভাবে তৈরি হন, সহস্র সহস্র লোককে এভাবে তৈরি করুন, তাহলে আমি একটু শান্তি পাই। তা না করতে পারলে কিছুই হলো না। বলতে বলতে শেষে ঠাকুরের চোখ মুখ ছলছল করে উঠল। আরও কি যেন বলতে চাচ্ছিলেন, কিন্তু বলতে পারলেন না। তামাকে সেজে দেওয়া হলো। অন্যমনস্কভাবে গড়গড়ার নল টানছেন, মন চলে গেছে যেন কোনো অজানা রাজ্যে। কিছু সময় পরে মনোহর ভাইকে সরকার দেখে জিজ্ঞাসা করলেন, তোর কাজ হলো তো? মনোহর ভাই, হাতে তো অনেক কাজ আছে। কোন কাজের কথা বলছেন? সিসি ঠাকুর, বইয়ের আলমারি। মনোহর ভাই, এখনো হয়নি। সিসি ঠাকুর, তাড়াতাড়ি করে দাও লক্ষ্মী, সময় মতো কাজ না হলে কি সুখ হয়? মনোহর ভাই, আচ্ছা, তাড়াতাড়ি করে দিচ্ছি। সিসি ঠাকুর সস্নেহে, তাই দাও। রাজশাহীর একটি বৃদ্ধা মা বললেন, বাবা, আমার ছেলেটি বড় কৃপণ, কেবল পয়সা জমাবে, সংসারে একান্ত প্রয়োজন যা তাও খরচ করতে চায় না। এ নিয়ে সংসারে মাঝে মাঝে বড় অশান্তির সৃষ্টি হয়। সিসি টাকা সহর্ষে, কি আর করবি, সে তোদের যেভাবে খাওয়িয়ে পরায় খুশি হয়, তোরাও তাতে খুশি থাকিস। ও নিয়ে হাঙ্গামা করিস না। তোদের খাওয়া পরার কষ্ট দেয় না তো? উক্তবা, তা দেয় না। আর আমি নিজের জন্য তো ভাবি না, কিন্তু বউ ছেলে মেয়েদের কোনো শখ শৌখিনতা পূরণ করতে চায় না। শিশুটিকে তা না করলো যা হোক, জমাই যে সেও তো তোদের জন্য। তবে বেশি কৃপণতা বা অমিতব্যয়িতা কোনোটাই ভালো না। কিন্তু মাত্রামতো সঞ্চয় ভালোই। বুদ্ধিমান লোক যারা, তারা সাওয়াল পাওয়ালের জন্য টাকা ও বিষয় আশায় বাড়াবার থেকে তাদের যোগ্যতা বাড়াতে চেষ্টা করে। চরিত্র ও যোগ্যতা যদি না থাকে, তবে বাপে করে রেখে গেলেও ছেলেই তা রক্ষা করতে পারে না, বরং ওই প্রাচুর্যই তার উচ্ছন্নে যাওয়ার কারণ হয়। তাই আর যা করুক আর না করুক, ছেলে-মেয়েদের শিক্ষা-দীক্ষার যাতে ভালো ব্যবস্থা করে সেদিকে তুই নজর রাখবি। তার ছেলে-মেয়েদের ভালোর জন্য তুই যদি গোপনে ডেকে ভালো করে বুঝিয়ে বলিস, তাহলে খুশিই হবে। নিজের জন্য ছেলের কাছে কিছু চাস না, কিন্তু কিছু কিছু দান ধ্যান করলে যে পিতৃপুরুষের মর্যাদা বজায় থাকে ও বাড়ে, এবং তা দেখে যে ছেলেপিলেদের মানুষ হবার পক্ষে সুবিধা হয়, সেই কথাটাও আস্তে আস্তে মাথায় ধরিয়ে দিতে হয়। যার যা প্রকৃতি, সেই সম্বন্ধে সমালোচনা করে কোনো লাভ হয় না। তার মনে বা অহংকারে যথাসম্ভব আঘাত না দিয়ে মোড় ফেরাতে হয়। সত্যেন দা মিত্র, আজকাল ছাত্র ও যুব সমাজের মধ্যে যে অশ্রদ্ধা, অবাধ্যতা ও উচ্ছৃঙ্খলতা দেখা যায়, তার প্রকৃতি কী? শ্রী ঠাকুর, প্রতিকার কী? প্রতিকার খুঁজতে গেলে আগে কারণ খুঁজতে হবে। পিতামাতা, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যদি স্ত্রীর প্রতি শ্রদ্ধা, আনুগত্য ও তজ্জনিত শৃঙ্খলা না দেখে, তাহলে ছেলেপিলেদের মধ্যে সেটা আসবে কোথা থেকে? আর পলিটিক্যাল, রাজনৈতিক ও সোশ্যাল, সামাজিক যত রকমের মুভমেন্ট, আন্দোলন হচ্ছে দেশে, তাতে কেবল দাবি দেওয়া ও পরের ঘাড়ে দোষ চাপাবার বুদ্ধি, আত্মসমালোচনা, আত্মসংগঠন, আত্মপ্রস্তুতির কোনো মুভমেন্ট, আন্দোলন তো আমরা করি না। তারপর আদর্শ, ধর্ম, কৃষ্টি, ঐতিহ্য, কুলাচার ইত্যাদি আমরা বড়রাই অনেকে মানি না। এসবের নামে আমরা নিজেরাই নাক ছিটকাই। এই আবহাওয়ার মধ্যে মানুষ হলে ছেলেপেলেদের ওই সব উপসর্গ তো অনিবার্য। গাছের গোড়া কেটে আগায় জল ঢাললে কি গাছ বাঁচে? ছেলেপেলেদের দোষ দিলে কি হবে? অনেক বাড়িতে স্ত্রীর স্বামীকে মানে না,
তার পেটে যে ছেলে হবে সে খুব মাতৃভক্ত হবে, পিতৃভক্ত হবে আশা করেন কী করে? তাই পরিবারগুলিতে হাত দিতে হবে। কতকগুলি নীতি কথায় হবে না। শ্রদ্ধা ভক্তি জাগে এমন আচার অনুষ্ঠান করতে হবে। এখনই আপনারা সৎসঙ্গী পরিবার গুলোতে ইষ্টভীতির সঙ্গে, সঙ্গে পিতৃভীতি, মাতৃভীতি চালিয়ে দিতে পারেন। বাপের উঠতি ছেলে-মেয়েদেরকে দিয়ে রোজ তাদের মাকে দেওয়ানো, মায়ের উচিত তাদের দিয়ে রোজ বাপকে দেওয়ানো। যারা দীক্ষা নেয়নি সেসব পরিবারেও পিতৃভীতি, মাতৃভীতি ইজিলি সহজে ইন্ট্রোডিউস ও প্রবর্তন করা যায়। আর শিক্ষক ও অধ্যাপকদের হওয়া উচিত আদর্শপরায়ণ। তাদের করা, বলা ও ভাবায় মিল থাকা চাই। তাহলেই ব্যক্তিত্ব ফুটে ওঠে আর সেই ব্যক্তিত্বই ছাত্রদের শ্রদ্ধা আকর্ষণ করে। শিক্ষকদের আবার ছাত্রদের সঙ্গে ক্লাসের বাইরে ব্যক্তিগত যোগাযোগ থাকা চাই। শিক্ষকদের কাছে যদি স্নেহ, মমতা, সহানুভূতি ও আদর্শ অনুপ্রেরণা পায় তাতে খুব ভালো কাজ হয়। শিক্ষক ও অভিভাবকের সঙ্গে যদি যোগাযোগ থাকে এবং একটা ছেলেকে সুগঠিত করে তোলার ব্যাপারে তারা পরস্পর যদি সহযোগিতা করে তাহলে খুবই সুবিধা হয়। কতকগুলি ছেলেকে এমনভাবে তৈরি করা লাগে যারা আবার অন্য ছেলেদের সৎভাবে প্রভাবিত করতে চেষ্টা করে। ছেলেদের মাধ্যমে ছেলেদের ভিতর যদি একটা বোধ, বিবেচনা, চিন্তাশীলতা, দায়িত্বপূর্ণ মনোভাব গজিয়ে তোলা যায় তাহলে কাজ সহজ হয়ে আসে। ভালো যারা অর্থাৎ আদর্শনিষ্ঠ ও আত্মনিয়ন্ত্রণ পরায়ণ যারা তারা যদি বিচ্ছিন্ন থাকে, সংঘবদ্ধ না হয় তাহলে কিন্তু শক্তি হয় না। সেই শক্তিটা সৃষ্টি করা দরকার। আপনারা দাঁড়ালে সব হয়। যে বড়কে মানে না তাকেই যদি তার ছোটরা না মানে তাহলে কিন্তু তার ভালো লাগে না। তাই অশ্রদ্ধা কেউ পছন্দ করে না। এই বুঝটা ফুটিয়ে দিতে হবে কায়দা করে। আর সুস্থ অ লোকমত গঠনে খবরের কাগজগুলি অনেক সাহায্য করতে পারে। তাদের ধরে তাদের দিয়েও লেখাতে হয়। কেদার দা ভট্টাচার্য গল্প ছেড়ে বললেন, জাপানে নাকি এক ধরনের টর টর টর্পেডোর কার্যকারিতা পরীক্ষা করার জন্য ৮,০০০ এমন দরখাস্তকারী চেয়েছিল যাদের প্রত্যেকে এই পরীক্ষার জন্য প্রাণ দিতে প্রস্তুত। তাতে নাকি অল্প দিনের মধ্যে ৮,০০০ জায়গায় ১০,০০০ দরখাস্ত এসে হাজির হয়েছিল। সেটা তাহলে দেখেন জাতির মঙ্গলের জন্য ওরা কত দূর ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ওদের পন্থার মধ্যে ভুল থাকতে পারে কিন্তু ত্যাগ বুদ্ধি যে আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ত্যাগ বুদ্ধি আবার রকমারি আছে। কেউ হয়তো হুজুগের মাথায় প্রাণ পর্যন্ত দিতে পারে কিন্তু শ্রেয়াত্মে সহ্য, ধৈর্য, অধ্যবসায় নিয়ে হাসিমুখে কষ্ট স্বীকার করতে পারে না। তাতে আরও শক্ত নার্ভ ছাড়া লাগে। তেমন ওয়ার্কার কর্মী পেলে কি যে করে ফেলা যেত তার ঠিক ছিল না। অনিল দা গাঙ্গুলি আগামী উৎসবের কথা তুললেন এবং উৎসবের জন্য ১.৫ লাখ টাকা তোলার কথা হয়েছে সে কথা বললেন। শশী ঠাকুর উৎসব ভালো করে করতে পারলে তার থেকে আমরা অ্যাক্টিভিটি আমার অ্যাক্টিভিটি কাজগুলি ফ্লুইড করে ভেসে উঠবে। আর ১.৫ লাখ টাকা তুলতে গেলে ৫ লাখ টাকা মাথায় রেখে চেষ্টা করা লাগবে। শরৎ হালদার ২৫ টাকা করে ব্যক্তিগত অর্ঘ্য অনেকেই দিচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর সউল্লাসে ৩ ঠেলায় হয়ে যাবেনি। ভালো করে হাউড় দেন। মনকে পাগল করে তোলা লাগে, মাতাল করে তোলা লাগে, নাচে তোলা লাগে। ফন্দি ফিকির বের করতে হয় আর অপোজিশন বাধাগুলি অ্যান্টিসিপিয়েট পূর্বে আশা করে নিরসন করতে হয়। কোটি কোটি লোকের দীক্ষা যাতে হয় তার ব্যবস্থা করতে হয়। আমি যখন দল বল নিয়ে ঘুরতাম তখন একবার এক স্টিমার শুদ্ধ লোক দীক্ষা নিয়ে ফেলল। নিজেদের ভিতর একটা ক্লাইমেট আবহাওয়া সৃষ্টি করা লাগে। সেই ক্লাইমেট আবহাওয়া তখন
সেই ক্লাইমেট আবহাওয়া তখন বাইরেও ছড়িয়ে পড়ে। এই রকমটা হলে লেট দেয়ার বি লাইট অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট, আলোকের আবির্ভাব হোক এবং তখনই আলোকের আবির্ভাব হলো, এমনতর হয়। যা ইচ্ছা করেন পরম পিতার দয়ায় লহমায় তাই করতে পারেন, এমনতর বিশ্বাস আসছে। কাজেই এই যে নমুনার কথা বললাম, ট্যুরিং ব্যাচ বা ভ্রাম্যমাণ দল, এর কিন্তু তা ডিমনস্ট্রেট প্রদর্শন করা লাগবে। আবার মনে করিয়ে দিই, মানুষ, মানি, টাকা, ম্যাটেরিয়াল, জিনিসপত্র, ল্যান্ড, জমি, সব দিকে নজর থাকে যেন ভারতকে আবার সোনার ভারত করে তোলা চাই। একটু থেমে পরক্ষণেই বললেন, কটা লেখা আছে দেখিছেন নাকি শরৎদা? না ঠাকুর, এই প্রফুল্ল লেখাগুলি শোনাবি নাকি শরৎদা? ওরা সবাই আছে প্রফুল্ল, বেলা কিন্তু বেশ হয়েছে এখন। শশী ঠাকুর মাথা ঝাঁকিয়ে, না হয় তুই এখনই শোনা। খোলা গরম থাকতে থাকতে নিয়ে আয়। কেষ্টদার বাড়ি থেকে খাতা এনে পড়া হলো। নেভার অ্যাটেন্ড এনি ওয়ান উইথ অ্যান আর্গুমেন্টিভ অ্যাপ্রোচ, বাট রিমেম্বার, টেক a full interesting talk with sympathetic hearing and due appreciation, bring out blissful active support and embrace from the core of one's heart. কারো সঙ্গে তর্কের ভিতর দিয়ে অগ্রসর হো না, কিন্তু স্মরণ রেখো সহানুভূতির সঙ্গে অন্যের কথা শোনা, গুণগ্রহণ, মুখরতা ও সুকৌশলী মনোজ্ঞ আলাপ আলোচনার ভিতর দিয়ে অন্যের অন্তর্মথিত সুখকর সক্রিয় সমর্থন ও আলিঙ্গন লাভ করা যায়। ট্যাকফুল ডিপ্লোম্যাটিক জিনিয়াস, শর্টনেস উইথ forested adjustment of affairs, profitable to the principal, is the safest mobility of move। আগে থেকে বিষয়ের সুচিন্তিত নিয়ন্ত্রণ সহ আদর্শ পোষণী কৌশলী কূটনৈতিক উদার চাতুর্য চলার নিরাপদ পন্থা। নেভার বি ইন ক্লাস উইথ দ্য resourceful, intelligent and honorable, but care your purpose for the principal in so tactful and elating a manner that you may get good friendly active service which may bring self complaints to them and you। সংগতি সম্পন্ন বুদ্ধিমান ও সম্ভ্রান্তদের সঙ্গে কখনো সংঘর্ষে লিপ্ত হও না, কিন্তু তোমার আদর্শ পরিপূরণী উদ্দেশ্যকে এমন কৌশল ও প্রফুল্লতার ভিতর দিয়ে সঞ্চারিত করো যাতে তাদের বন্ধুত্বপূর্ণ শুভ সক্রিয় সেবায় অধিকারী হতে পারো, যা কিনা তোমাদের এবং তাদের আত্মপ্রসাদের কারণ হয়ে ওঠে। এগিল অ্যাপ্রিসিয়েটিভ টেকফুল consultation with cooperative, encouraging responsiveness to friends and active hands in the reading token of source। বন্ধু ও সহকর্মীদের সঙ্গে তৎপর গ্রহমুখর কৌশলী পরামর্শ এবং সমবায়ী উৎসাহব্যঞ্জক সংবেদনশীলতা সাফল্যের উদ্ধারণী সংকেত। পড়ার পর শ্রী ঠাকুর এক এক করে অনেকের কাছে জিজ্ঞাসা করলেন, বোঝা গেল তো? সবাই বললেন হ্যাঁ। তাতে শ্রী ঠাকুর বললেন, এগুলি কিন্তু অভ্যাস করা লাগে। ত্রৈলোক্যদাকে চক্রবর্তী জিজ্ঞাসা করলেন, আপনার নাটকের সম্বন্ধে লোকে কি বলে? ত্রৈলোক্য তো ভালোই বলে। শ্রী ঠাকুর এই সব ভাবধারা নিয়ে বইটই যত লেখা হয় ততই ভালো। ভালো লিটারেচার সাহিত্য দিয়ে দেশ প্লাবিত করে দিতে হয়। সুবিধা হলে জেলায় জেলায় নিজেদের প্রেস করতে হয়। আপনারা অনেকে আছেন। আর একটা কথা মনে থাকতে বলে রাখি, কোথাও উৎসবাদির সময় প্রসেসিং
শোভাযাত্রা করতে হলে এমনভাবে করা ভালো যার ভিতর দিয়ে আর্য কৃষ্টির রূপটা ফুটে ওঠে। সমাজকে আমরা কি করতে চাই তার ছবিটা যেন তার মধ্যে ধরা পড়ে। ভেবে ভেবে জিনিসটা ঠিক করতে হয়। আমি আগেও বলেছি, এখনও বললাম, কত যে করবার আছে তার অন্ত নেই। ভালো আর্টিস্ট শিল্পী পেলে তাকে দিয়ে কৃষ্টি অনুক ছবি আঁকিয়ে লোকশিক্ষার ব্যবস্থা করা যায়। এক একজনের মাথায় এক একভাবে জিনিসগুলি ধরে, যার মাথায় যেভাবে ধরে তার কাছে সেভাবে পরিবেশন না করলে হয় না। সেই জন্য লোক বুঝে যাজন করা লাগে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।